আপনি যদি ৳১,০০,০০০ পরিবার সঞ্চয়পত্রে ইনভেস্ট করেন, তাহলে প্রতি মাসে সরকারি ট্যাক্স বাদ দেওয়ার পরেও আপনার অ্যাকাউন্টে ৳৯৯০ লাভ বাবদ চলে আসবে। এই পরিবার সঞ্চয়পত্র মূলত নারীদের জন্য হলেও ৬৫ বছরের বেশি বয়সী পুরুষরা কিন্তু পরিবার সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারে। একজন ব্যক্তি সর্বমোট ৳৪৫,০০,০০০ পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারে। তবে ক্রয়ের পরিমাণ বেশি হলে এই লাভের পরিমাণ আস্তে, আস্তে কমতে থাকে। একবার পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা হলে ৫ বছর পর্যন্ত আপনি এইভাবে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে লাভের টাকা পাবেন। যাদের জন্য পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা সম্ভব না, যেমন ৬৫ বছরের কম বয়সী পুরুষরা, তাদের জন্য কিন্তু আছে ৩ বছর মেয়াদি ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রে পুরুষ এবং নারী যে কেউ বিনিয়োগ করতে পারে। একজন ব্যক্তি সর্বমোট ৳৩০,০০,০০০ ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এটাকে অনেকে ৩ বছর মেয়াদী সঞ্চয়পত্রও বলে থাকে, সেটাতে ইনভেস্ট করতে পারে। কেউ যদি জাস্ট ৳১,০০,০০০ ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে ইনভেস্ট করে, তাহলে প্রতি মাসে ট্যাক্স বাদ দেওয়ার পরেও তার অ্যাকাউন্টে ৳২৯,২১ লাভ বাবদ চলে আসবে। এই ২ প্রকার সঞ্চয়পত্রের বাইরে আরো একটি সঞ্চয়পত্র আছে, যেটি হলো ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। অর্থাৎ নাম শুনেই বোঝা যাচ্ছে এটার মেয়াদ ৫ বছর। বাংলাদেশের নারী পুরুষ যে কেউ এই সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারে। একজন ব্যক্তি ৳৩০,০০,০০০ একক নামে, মানে তার নিজের নামে এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারে। আপনি যদি জাস্ট ৳১,০০,০০০ ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে ইনভেস্ট করেন, তাহলে সমস্ত ট্যাক্স বাদ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে ৳৫৮,৯০০ মুনাফা বাবদ চলে আসবে। যে ৩ প্রকার সঞ্চয়পত্রের কথা আমি এই মুহূর্তে বললাম, যে এই ৩ প্রকার সঞ্চয়পত্র মিলিয়ে একজন ব্যক্তি সর্বমোট ৳৫০,০০,০০০ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করতে পারে। এর বাইরেও যারা পেনশনার বা পেনশনারের যারা পোষ্য, তাদের জন্য আরো এক প্রকার সঞ্চয়পত্র আছে, যার নাম হলো পেনশনার সঞ্চয়পত্র। ওই পেনশনার সঞ্চয়পত্র একজন ব্যক্তি সর্বোচ্চ ৳৫০,০০,০০০ পর্যন্ত ক্রয় করতে পারে। কেউ যদি পেনশনার সঞ্চয়পত্রে ইনভেস্ট করার সুযোগ পায়, তাহলে প্রতি মাসে মুনাফা বাবদ তার অ্যাকাউন্টে প্রায় ৳১,০৪৬ চলে আসবে। এখন প্রশ্ন হলো, এই সঞ্চয়পত্র আপনি কোথা থেকে কিনতে পারবেন? সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আপনি বাংলাদেশ ব্যাংকে যেতে পারেন। আপনি বাণিজ্যিক ব্যাংকগুলোর যেকোনো ব্রাঞ্চে যেতে পারেন। তবে এখানে বলে রাখছি যে ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আমাদের দেশে আছে, তারা কিন্তু এই সঞ্চয়পত্র বিক্রি করে না। এর বাইরে আপনি জাতীয় সঞ্চয় ব্যুরো অফিসগুলো যেগুলো, সেগুলোতে যেতে পারেন। এছাড়া ডাকঘর বা পোস্ট অফিস যাকে বলেন আপনারা, সেখান থেকেও কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। এই সঞ্চয়পত্র ক্রয়ের জন্য যে সকল ডকুমেন্ট লাগবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার নামে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে। এছাড়া আপনি যে প্রকার সঞ্চয়পত্র ক্রয় করতে ইচ্ছুক, সেই সঞ্চয়পত্রের জন্য নির্ধারিত ফর্ম আছে, সেই ফর্ম লাগবে। আপনার এবং আপনার নমিনি ২ জনেরই এনআইডি কার্ড এবং ছবি লাগবে। আরো একটি কথা বলে রাখছি আপনাদেরকে, আপনার সঞ্চয়পত্র ক্রয়ের পরিমাণ, মোট পরিমাণ যদি ৳৫,০০,০০০ পর্যন্ত হয়, তাহলে আপনার জন্য ৩ সনদ বা ট্যাক্স রিটার্নের যে প্রমাণক, সেটার কিছুই লাগবে না। বাট ৳৫,০০,০০০ বেশি হলে আপনার জন্য ট্যাক্স রিটার্নের প্রমাণকের কপি আবেদনের সাথে দিতে হবে। তাহলেই আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। দর্শক, এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করার পরে আপনার যদি টাকার প্রয়োজন হয়, তাহলে আপনাদেরকে বলে রাখছি, সঞ্চয়পত্র যেকোনো সময় নগদায়ন করা যায়, ভাঙা যায়। সাধারণত ১ দিনের মধ্যে সঞ্চয়পত্র নগদায়ন করে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসার সুযোগ রয়েছে। তবে আপনাদেরকে বলে রাখছি যে আপনি যেদিন সঞ্চয়পত্র ক্রয় করেছেন, সেদিন থেকে ১ বছর কমপ্লিট হওয়ার আগে যদি আপনি সঞ্চয়পত্র ভাঙেন, তাহলে কিন্তু আপনি কোনো প্রকার ইন্টারেস্ট বা প্রফিট পাবেন না। আর আপনি যদি ১ বছর কমপ্লিট হওয়ার পর সঞ্চয়পত্রটা ভাঙেন, সেক্ষেত্রে প্রতি পূর্ণ বছরের জন্য আপনি ইন্টারেস্ট বা প্রফিট পাবেন। আমি বিষয়টা একটু সংক্ষেপে বলে দেই। যেমন আপনি ধরুন যে ২ বছর ৪ মাস পরে আপনি সঞ্চয়পত্রটা ভাঙতে গেলেন। এক্ষেত্রে ২ বছর পর্যন্ত যেই হারে প্রফিট পাওয়ার কথা, সেই রেটে আপনি ২ বছর পর্যন্ত সময়ের জন্য প্রফিট পাবেন। আর ৪ মাস সময়ের জন্য যেই প্রফিটটা পাওয়ার কথা, সেটা কিন্তু আপনি পাবেন না। এই ৪ মাস সময়ের জন্য আপনি যদি আপনার অ্যাকাউন্টে প্রফিটের টাকা পেয়েও যান, তাহলে সঞ্চয়পত্র ভাঙার সময় এই ৪ মাসের টাকাটা আপনার মূল টাকা থেকে কেটে রেখে বাকি টাকাটা আপনাকে দিয়ে দেওয়া হবে। সঞ্চয়পত্র রিলেটেড আরো খুঁটিনাটি অনেক কিছু বলার আছে এবং জানার আছে। আপনাদের যদি আগ্রহ থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের আলোচনাটা যদি ভালো লাগে, তাহলে এই ধরনের ফাইন্যান্সিয়াল লিটারেসি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।